আচ্ছা, আজকের ক্লাস লেকচার হচ্ছে 4 নম্বর মাইক্রোকন্ট্রোলার এমবেডেড সিস্টেম ডিজাইন, এবং এই প্রথম 4টা লেকচারের উপর তোমাদের নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট নেওয়া হবে। অর্থাৎ লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত যে ভিডিও লেকচার দেওয়া হয়েছে সেগুলো স্টাডি করতে হবে, ভিউ করতে হবে, করে সেটার উপর তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়া হবে বুধবার। নেক্সট ক্লাস আজকে বুধবার না, মঙ্গলবার তোমাদের যেদিন ক্লাস আছে। রবিবারে আজকে 1 তারিখ এবং মঙ্গলবার 3 তারিখে তোমাদের একটা ক্লাস টেস্ট নিব 10 মার্কের, বেশি না। এবং ওটার এরকম হয় তোমাদের নিয়ম অনুযায়ী 4টা ক্লাস টেস্ট বলা হয়েছে, তো অ্যাটলিস্ট চেষ্টা করা হবে যেন 4টা নেওয়া পসিবল হয়। তো প্রথম ক্লাস টেস্টটা হচ্ছে 3 তারিখ। আমি পরে মেসেঞ্জারে গ্রুপে লিখে দিব যে ক্লাস টেস্ট হবে, এবং ক্লাস টেস্টের মার্কস অ্যাড করা হবে যে যেভাবে অ্যাটেন্ড করবা সেভাবেই, এবং যে যেটা পাবা। তো আজকের ক্লাসটি স্টার্ট করতেছি। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা এই এই এতটুকু টপিক পর্যন্ত পড়ছিলাম। হেক্সাডেসিমাল নাম্বার এবং ডেসিমাল নাম্বার কে আমরা কিভাবে আলাদা করতে পারি, #25 এবং #25H দিয়ে যথাক্রমে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল নাম্বার বোঝায়। তো আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। যদিও এই টপিকটা তোমরা অনেকবার পড়ছো, এগুলো পড়ার কথা, কলেজে একবার পড়ার কথা, এমনকি ভার্সিটি লেভেলে ফার্স্ট ইয়ারে পড়ার কথা, সেকেন্ড ইয়ারেও কোন একটা কোর্সে পড়ার কথা, কম্পিউটার ফান্ডামেন্টালস এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে। যদিও ডিজিটাল ইলেকট্রনিক্স এটা খুব বেশি একটা দেখানো হয় না, কারণ কম্পিউটার ফান্ডামেন্টালসে দেখলে আর এটা ডিজিটাল ইলেকট্রনিক্সে না দেখলেও চলে। তো এইটা এখন দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকে হয়তো ভুলে গেছো যে এইটা কি সিস্টেম, এইটা কি রকম, এবং এই ক্যালকুলেশন গুলা কিভাবে করতে হয়। কারণ হচ্ছে এই ক্যালকুলেশনের উপর বেস করে তোমাদের ফাইনাল এক্সামে, পরীক্ষা, মিড টার্ম এবং ফাইনাল দুটাতেই প্রয়োজন পড়বে এই ক্লাস লেকচারটা। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা কনভার্সন দেওয়া হবে। তো এই কনভার্সনটা আমরা কিভাবে করতে পারি সেগুলো আজকে আমরা দেখব। তো প্রথম স্টেপ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা টাইপের নাম্বার আছে। সবাই কাইন্ডলি এক কাজ করো, তোমাদের নামটা রিনেম করে আইডি লিখে দাও। সাদেক হোসেন, তোমার নামটা আইডি লিখে দাও নামের আগে, তাহলে তোমার খুঁজতে সুবিধা হয়। আচ্ছা, এরপর যে এখানে যে 4টা নাম্বার আমরা জানি যে 4 টাইপের নাম্বার আছে। একটা হচ্ছে ডেসিমাল, যার বেজ হচ্ছে 10 এবং যার প্রতীক বা সিম্বল হচ্ছে 10টা, 0 থেকে 9। এই 10টা সিম্বল হওয়ার কারণেই এর বেজ হচ্ছে 10 বা ভিত্তি বাংলায়। তারপর হচ্ছে বাইনারি, যার বেজ হচ্ছে 2 এবং এটাতে 2টা সিম্বল আছে, 0 আর 1। তারপর হচ্ছে অক্টাল, যার বেজ 8 আর এটাতে সিম্বলস হচ্ছে 0 থেকে 7। 7 এর পরে কিন্তু 8 বলে কিছু নাই। এরপরে কি হবে সেটা নিয়ে আমরা দেখবো এই ক্লাসে, যে 7 এর পরে অক্টাল নাম্বার কত। একইভাবে লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল, যার বেজ 16 এবং এর নাম্বার গুলো হচ্ছে 0 থেকে 9। এরপর এ বি সি ডি ই এফ, এইগুলা হচ্ছে তার নাম্বার। এগুলো সবই কিন্তু নাম্বার, এগুলো কিন্তু ক্যারেক্টার না। এ বি সি ডি ই এফ এগুলো কিন্তু কোনো ক্যারেক্টার না বা লেটার না, ইংলিশ অ্যালফাবেটের লেটার না। এটা একটা নাম্বার যেটাকে এবিসিডি দিয়েই লেখা হচ্ছে, উচ্চারণও এবিসিডি। এই এবিসিডি ই এফ কে আবার স্মল লেটারেও লেখা সম্ভব, বা লিখলেও কোনো সমস্যা নেই। স্মল লেটার হোক বা ক্যাপিটাল লেটার হোক, এই যে ক্যাপিটাল কেস বা স্মল কেস, অথবা আপার কেস বা স্মল কেস, এইভাবে আমরা লিখতে পারি। তো
তবে আমরা মিক্স করে লিখবো না, যে এক জায়গায় ক্যাপিটাল আরেক জায়গায় স্মল, একই একই অঙ্কে বা একই জায়গায়, এরকম করা যাবে না, যে কোনো একটা হয় বড় নয় ছোট। তো এইগুলা হচ্ছে আমরা অনেকবার পড়ে আসছি, এটা আজকে আজকে আমরা রিভাইজ করব, কারণ হচ্ছে এইগুলো দিয়ে অনেক ধরনের ক্যালকুলেশন, অনেকগুলো ম্যাথমেটিক্স থাকবে মিড টার্ম এবং ফাইনাল বোথ জায়গায়, এবং ক্লাস টেস্টেও থাকবে। তো কিছু এক্সাম্পল আমরা এখন দেখব, যেমন এক্সাম্পল অফ সাম নাম্বারস হচ্ছে ডেসিমালের কিছু একটা এক্সাম্পল হচ্ছে, ধরো 786.786। আমরা যদি জাস্ট এইভাবে লিখি, এটা বোল্ড করে লিখছি, বাট নট নেসেসারি বোল্ড করে লিখতে হবে, এটা জাস্ট যদি আমরা এইভাবে লিখি তখন সেটাকে ডেসিমাল নাম্বার বলবো। এই ডেসিমাল নাম্বারকে আবার অন্যভাবেও লেখা পসিবল, যেমন ব্র্যাকেটের ভিতরে ছোট করে নিচে 10 লিখলাম, অথবা ছোট করে নিচে ক্যাপিটাল ডি লিখলাম, অথবা ছোট করে ক্যাপিটাল স্মল ডি লিখলাম, অথবা ব্র্যাকেট ছাড়াই আমি 10 বা ডি বা স্মল ডি লিখলাম, এরকম আমরা চাইলে লিখতে পারি, এবং এই সবগুলোই বোঝায় যেটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তবে কিছুই যদি না লেখা থাকে তাও বুঝাবে ডেসিমাল নাম্বার। ওকে, বাট বাকিগুলো বোঝানোর জন্য স্পেসিফিক ভাবে বলে দিতে হয়। যেমন বাইনারি বোঝানোর জন্য এরকম ব্র্যাকেটের ভিতরে 2 অথবা ক্যাপিটাল বি অথবা স্মল বি, অথবা ব্র্যাকেট না দিয়েও জাস্ট 2b বা স্মল বি লিখলেও হবে। সিমিলার ওয়েতে অক্টাল নাম্বারকে এইভাবে 8 ক্যাপিটাল ও স্মল ও অথবা উইথ অর উইদাউট ব্র্যাকেট। লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালকে এইখানে দেখো খেয়াল করে, আমরা এখানে বোল্ড করে লিখছি, এবং এখানে কোনো 16 বা এইচ বা ক্যাপিটাল এইচ লিখি নেই। এর কারণ কি, যে এ বি ডট সিডি, এটা থেকে আমরা এমনি বুঝতে পারি যে এবিসিডি এটা হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোথাও নাই। তো যে কারণে আমরা যদি এরকম ভাবে লিখি তাও অ্যাকসেপ্টেবল, কিন্তু এটা আমরা লিখবো না, কারণ হচ্ছে হেক্সাডেসিমালেও আমরা চাইলে 7 8 6 ইউজ করতে পারি। তো এইভাবে যে কারণে এই প্রসিডিউরটা আমরা ফলো করব না, এটা প্রসিডিউর ফলো করলে কনফিউশন ক্রিয়েট হবে, যে 786.786 আমরা যদি এই স্টাইল ফলো করি, তখন 786.786 কে আমরা ডেসিমালও বলতে পারতেছি, আবার হেক্সাডেসিমালও বলতে পারতেছি, কারণ কোনো উল্লেখ নাই। যে কারণে এরকম ভাবে লেখা হয় না। এটা জাস্ট বলার উদ্দেশ্য যে এইটা স্পেসিফিক ভাবে আমরা বুঝতে পারতেছি, কিন্তু এইটা যদি আমি এই নিচে এখানে লিখতাম তখন কিন্তু আমি স্পেসিফিক ভাবে বুঝতে পারতেছি না। সো এই জন্য এভাবে লেখা যাবে না। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্র্যাকেটে 16 এইচ এভাবে লিখতে হবে, অথবা উইদাউট ব্র্যাকেটে 16 এইচ লিখতে হবে, ক্যাপিটাল এইচ বা স্মল এইচ। আর এইখানে নাম্বার গুলা ক্যাপিটালও হতে পারে স্মলও হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, এর পরের স্টেপে যাব আমরা, নাম্বার সিস্টেম কনভার্সন টেবিল। এটা একটু বড় টেবিলটা একটু জুম আউট করি যেন দেখা যায়, পুরোটা দেখা যায়, বেশি ছোট হয়ে গেছে। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? টেবিলটা পুরোটা দেখা যাচ্ছে? জি স্যার। তো এই এইটা হচ্ছে এই 4টা নাম্বারের, যে ধরো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে এফ সবগুলো নাম্বার এখানে দেওয়া আছে। এই সবগুলো নাম্বারকে আমরা ডেসিমাল, বাইনারি এবং অক্টালে কিভাবে লিখব? তো সেটার জন্য এখানে লেখা, যে ডেসিমালের ক্ষেত্রে খুব সহজে আমরা কনভার্ট করতে পারি। 9 এখানে যা 9 এখানেও দেখবা 9, এই 2 বরাবর 9। আবার এখানে বাকিগুলো কি হচ্ছে, ABCDEF, যেটা এই ABCDEF এটার জন্য আসতেছে এই
10 11 12 13 14 15। আচ্ছা, এরপর এখানে আবার আসতেছে অক্টাল নাম্বার 0 থেকে 7। ঠিক আছে, এই 0 থেকে 7 এখানেও যা এখানেও তা, সবগুলোতেই সেম। এখন অক্টালে তো এমন তো না যে জাস্ট এই 8টা নাম্বারই আছে, কোটি কোটি নাম্বার আছে, ইনফাইনিট সংখ্যক নাম্বার আছে। তো এই ইনফাইনিট নাম্বারকে কিভাবে আমরা বের করতে পারি ইনফাইনিট নাম্বারগুলা? যে 7-এর পর কি করব, 8 তো নাই, তো এই 7-এর পরের নাম্বার হচ্ছে 10 11 12 13 14 15 16 17। ঠিক আছে, 17। আবার এই 17-র পর 18 কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ 18 বলে কোনো কিছু নাই ইন অক্টাল নাম্বার। এই 17-র পর আবার কি হবে? 20 21 22 23 24 25 26 27 এইভাবে হবে। সিমিলার ওয়েতে এই হেক্সাডেসিমাল নাম্বারেও আমরা এফ এর পরে কি, এফ এর পরে এখানে বলতেছি 15, এফ এর পরে কিন্তু আবার অনেকে বিভিন্ন বলে থাকে। তোমরা বলো তো দেখি এফ এর পরে কি হবে? সাদেক হোসেন শুনতে পাচ্ছ? সাদেক হোসেন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটার একটু বলো তো, এই যে এই অক্টাল নাম্বার তো এখন দেখলাম 7-এর পর 10 11 12 13 এভাবে হলো, এই এফ এর পরের নাম্বারটা কি? এগুলো তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে করছি স্যার। হ্যাঁ, তো এখন এই এফ এর পরের নাম্বারটা একটু বলো। স্যার এটা কি জি হবে? জি। জি তুমি কোথায় পাইলা? যদি এটা জি হয়, এরপরে তাহলে এভাবে জি জি এইচ আই জে কে এল এম এন এভাবে করে জেড পর্যন্ত যাবো, জেড এর পর তাহলে কি? তা তো ঠিক আছে স্যার, জেড এর পরে তার যা। তো চিন্তা করে বলতে হবে, এটা কিন্তু কোনো এবিসিডি লেটার না, এটা হচ্ছে নাম্বার। তো এই নাম্বারটা হচ্ছে এখানে আমি যেভাবে বললাম 0 থেকে 7, এরপরে তো 8 হওয়া উচিত, 8 কই? 8 তো নাই। এটার জন্য এরপর অক্টাল নাম্বারে যেহেতু 8 নাই, এর পরের নাম্বার হচ্ছে 10 11 12 13 এভাবে 17 পর্যন্ত যাবে। এরপর 18 কিন্তু নাই, 19ও নাই। তো এরপরে 17-র পরে হবে 20 21 22 23 24 25 26 27 এভাবে যাবে। সিমিলার ওয়েতে হেক্সাডেসিমাল নাম্বারে এফ এর পরে আর কোনো নাম্বার নাই, মানে এক ডিজিটের নাম্বার নাই। এর পরের ডিজিটের নাম্বারের জন্য যখন আমরা লিখবো, এটা পরে আছে, এই লেকচারের শেষ দিকে আছে, তখন আমরা লিখবো 10 11 12 13 এভাবে 19 পর্যন্ত লিখবো। 19 পর্যন্ত লেখার পর আবার 1A 1B 1C 1D 1E 1F এভাবে লিখবো। 1F এর পরে আবার শুরু হবে 20 21 22 20 21 22 23 এভাবে 29 পর্যন্ত গিয়ে আবার 2A 2B 2C 2D 2E 2F এভাবে হবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এইগুলো আমরা এই ক্লাসের আজকের ক্লাসের শেষ দিকে এটা দেখব। আর বাকি রইলো এখানে বাইনারি নাম্বারটা। বাইনারি নাম্বার কি করতেছি আমরা এখানে, এই কনভার্ট করে এখানে বাইনারিটা আমরা দেখাচ্ছি। এই 0 এই নাম্বারগুলোকে কনভার্ট করে এখানে আসতেছে, অথবা এই নাম্বারকে কনভার্ট করে এখানে আসতেছে। বাইনারি টু ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো সবই কনভার্সনের মাধ্যমে আসছে। তো এই কনভার্সন গুলো আমরা এখন দেখবো এর পরের স্লাইড বা পরের পেজ। তো এইখানে এখন আমরা যেটা দেখব যে ডেসিমাল নাম্বার কনভার্সন আমরা কিভাবে করতেছি। সো ডেসিমাল নাম্বার কনভার্সনের প্রথম যেটা আমরা বলবো যে ডেসিমাল নাম্বার কনভার্সন কয়টা হইতে পারে? 3টা হইতে পারে।
কারণ হচ্ছে এর আগে আমরা যেটা দেখলাম এখানে 4টা নাম্বার আছে। তো ডেসিমাল থেকে একটা বাইনারিতে যাবে, ডেসিমাল থেকে অক্টালে যাবে, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাবে। এর বাইরে তো আর কোনো কিছু হইতে পারে না। তো সেজন্য এখানে ডেসিমাল টু বাইনারি প্রথমে দেখানো হইলো। এবং এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে এই মনে করলাম এটা একটা নাম্বার আছে 786.786, 10 মানে ডেসিমাল নাম্বার। এটাকে বাইনারিতে কনভার্ট করে কি হয় সেটা তো জিজ্ঞেস করা হয়েছে। পরীক্ষায় তোমাদের এরকম থাকতে পারে যে কোন নিচের এইরকম একটা নাম্বার দেওয়া থাকবে যে এটা কনভার্ট করে বাইনারিতে কত হয়। তো এরকম কয়েকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া থাকবে, এর মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার সেটা চুজ করতে হবে। তো এইখানে 786 যেটা নিয়ম হচ্ছে এই এখানে আমরা দুইটা পার্ট দেখতেছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা অংশকে সব সময় যে আমরা বাইনারিতে যেহেতু নিতে চাই, তাই বাইনারির বেজ 2 দ্বারা বারবার ভাগ করব। ভাগ করলে কি হবে? ভাগ করলে আমরা প্রত্যেকটা স্টেপে ভাগশেষ একটা পাবো। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তো 786 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 393 রেজাল্ট আসবে বা ভাগফল আসবে, এবং ভাগশেষ হবে 0 বা রিমাইন্ডার হবে 0, কারণ কোনো ভাগশেষ নাই। 393 কে আবার 2 দ্বারা যদি ভাগ করি তখন 196 ভাগফল, এবং ওই সময় ভাগশেষ আসবে 1। একইভাবে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি আমরা যদি করতে করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট 0 আসে। রেজাল্ট 0 যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল হয়েছে, সেটা হলো এই শেষের অংশটা হবে না। এই এতটুকু পর্যন্ত আমরা করতে পারি যে এটার অ্যাকচুয়ালি সেম অ্যান্সারই আসবে। এই 1 0 হবে অ্যান্সার। এখানে চারটা কয়টা জিরো আছে? চারটা জিরো। ও না না, ঠিক আছে, আমি ভাবতেছি এখানে 5টা জিরো ছিল। না, ঠিক আছে, এখানে 4টা জিরোই হবে। এই প্রসেসেই আমরা আগাইতে থাকবো যে আম, যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব, এবং ভাগশেষ আমরা এইভাবে লিখতে থাকবো একটার পর একটা। তো এর একইভাবে পূর্ণ সংখ্যা তো আমরা করলাম, এবার আমরা ভগ্নাংশ যে অংশটা আছে সেই ভগ্নাংশকে আমরা করব বারবার 2 দ্বারা গুণ করব। এখন এটা যদি 2 দ্বারা গুণ করা হয় তখন রেজাল্ট আসবে 1.572। যদি রেজাল্ট 1 এর চেয়ে বেশি আসে তাহলে 1 এখানে বসাবো, মানে পূর্ণ সংখ্যাটা এখানে বসাবো, আর ভগ্নাংশটা এখানে রেখে দিব। রেখে দিয়ে 2 দ্বারা আবার গুণ করব। এই গুণ করলে আসবে 1.144। সো ভাগশেষটা আমরা আবার এখানে রেখে সরি, ভাগশেষ বলতেছি, পূর্ণ সংখ্যাটা আমরা এখানে রেখে দিব, আর এই ভগ্নাংশ অংশটা রেখে দিয়ে এরকম বারবার গুণ করে যাব। তো এইভাবে কন্টিনিউয়াসলি করে যাবে, এবং অনেকগুলা ভাগফল গুণফল দেখানো হয়েছে। তো আমরা কতক্ষণ করব? এই এই গুণফলের কখনো শেষ নাই। এটা হচ্ছে এমন যে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। গুণফল যদি আজকে শুরু করো তো ধ্বংস না হওয়া পর্যন্ত এটা, এই গুণফল তুমি করতেই থাকবা, শেষ হবে না। তো যে কারণে এখানে পৌনঃপুনিক চিহ্ন এখানে দেওয়া হয়েছে। এই জায়গায় যে পৌনঃপুনিক বোঝানো হয়েছে, যেটা সব সময় এটা থামবে না, শেষ হবেই না, চলতেই থাকবে। আমরা ভাগফল কখন গুণফল কখন শেষ করি? গুণ করে যখন শেষে 0 আসতেছে তখন আমরা থেমে যাই। যে এখানে যদি এইটাকে আর 2 দ্বারা গুণ করে যদি 0 আসে এইখানে, অথবা 1.0000000 এরকম যদি আসে তখন আমরা থেমে যাব। কিন্তু এখানে কখনো পয়েন্টের পরে 0 আসবে না, সব সময় কোনো না কোনো নাম্বার থাকবেই। তো এইরকম ভাবে আমরা প্রথমে ভাগফল এবং গুণফল করব। এরপর যেটা করব, এই নাম্বারটাকে তো আমাদের বের করতে হবে। সেই নাম্বারটা আমরা কিভাবে পাবো? এই ভাগফল যেটা আছে
সেই ভাগফলকে নিচ থেকে উপরের দিকে 1/1 আমরা লিখব। এই যে নিচ থেকে উপরের দিকে 1/1 আমরা এভাবে লিখব, সিরিয়ালি লিখতে থাকবো নিচ থেকে উপরের দিকে। আর গুণফল গুলোর ক্ষেত্রে একইভাবে উপর থেকে নিচের দিকে আমরা সিরিয়ালি লিখতে থাকবো। এবং যেহেতু এই ভাগফল গুণফলটা শেষ হবে না, সো এখানে কন্টিনিউয়াসলি ডট 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 এভাবে দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা শেষ নাই। এখন তোমরা কয়টা করবা? এখানে তো আমি 6টা দেখেছি। তো নরমালি রুল হচ্ছে 4টা পয়েন্ট পর্যন্ত দেখানো, দশমিকের পরে 4 ডিজিট দেখানো। আমি বোঝানোর জন্য এখানে 6 ডিজিট দিচ্ছি। তো তোমরা পরীক্ষার সময় 4 ডিজিট পর্যন্ত দেখায় পরে এরপর ডট ডট চিহ্ন দিয়ে দিবা। এরকম ভাবে আমরা বাইনারি ডেসিমাল টু বাইনারি কনভার্সন করতে পারি। এইটা কি তোমাদের সবার বোঝা গেছে? জি স্যার। ফাহমিদ, তুমি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। আর সাদেক? সাদেক হোসেন, তুমি বুঝতে পারছো? সাদেক হোসেন? আমি কিন্তু এরপর থেকে যারা রেসপন্স করবে না তাদেরকে অ্যাটেন্ডেন্স দিব না, এটা খেয়াল রাখতে হবে। যে অন করে গিয়ে বসে আছি বাসায়, এরকম 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 করলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। রেসপন্স করতে হবে সাথে সাথে। এর পরের পার্টে আমরা আসতেছি, সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। একই নাম্বার, ধরো যে নাম্বারটা আমরা রাখছি সেই নাম্বারকে আমরা অক্টালে কনভার্ট করব। তো অক্টালে কনভার্ট করার নিয়ম একই, বাইনারির মতোই, শুধু পার্থক্য হচ্ছে যেহেতু অক্টালের বেজ হচ্ছে 8, সো আমরা এবার 2 দিয়ে ভাগ না করে 8 দিয়ে বারবার ভাগ করব পূর্ণ সংখ্যাকে, এবং ভগ্নাংশকে 8 দিয়ে বারবার গুণ করব। তো গুণ করলে কি, ভাগ করলে কি হয়, যে ভাগফল যেটা পাচ্ছি সেটা আমরা এখানে লিখতে থাকবো, ক্যালকুলেটরে করে হোক বা হাতে কলমে যেভাবে হোক ভাগ করে এটা আমরা লিখতে থাকবো। আর ভাগ গুণফল যেটা হবে সেটা হচ্ছে সেটা একই রকম নিয়মে, যে পূর্ণ সংখ্যা যেটা আসবে সেটা এখানে লিখবো। যেমন 7.786 কে 8 দ্বারা গুণ করলে রেজাল্ট আসে 6.288। তো পূর্ণ সংখ্যা 6 কে এখানে রাখবো, আর বাকি অংশ ভগ্নাংশকে আমরা এখানে রেখে দিয়ে আবার 8 দ্বারা গুণ করব, এবং এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এবং এখানেও গুণফল কখনো শেষ হবে না। তো গুণফল শেষ হবে না, এবং আগের নিয়মে আমরা নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে 1/1 সব বসায় যাব, তাহলেই আমরা অক্টাল নাম্বার পেয়ে যাব। এবং একই নিয়মে ডেসিমাল টু হেক্সাডেসিমালও পার্থক্য কি, যে এটা আমরা 16 দিয়ে ভাগ করব আর এখানে 16 দিয়ে গুণ করব, এবং সেইভাবেই ভাগশেষটা লিখতে থাকবো এবং ভাগফলটাও লিখতে থাকবো এখানে, গুণফলটাও লিখতে থাকবো এখানে। তো এইখানে খেয়াল করো, প্রথমটা একটু এক্সপ্লেন করে দিই তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। যে 0.786 কে 16 দ্বারা যদি গুণ করি তখন রেজাল্ট আসে 12.576। 0.786 ইন্টু 16 যদি করি তাহলে আসবে 12.576। তো 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালে সি, এটা আমরা উপরে দেখে আসছি টেবিলে। এই যে দেখো 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালে সি, এই 12 সি। যদি একই রকম ভাবে গুণফলটা আসে 14 তাহলে আমাদেরকে লিখতে হবে ই। তো এইরকম ভাবে
এই গুণফলটার পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখব, আবার এই বাকি ভগ্নাংশ দিয়ে বারবার গুণ করে যাব। তো এখানে দুইটা ডিজিট দেখানো হয়েছে কারণ কাগজ ছোট কম হয়ে গেছিল, তোমরা 4 ডিজিট দেখাবা। 4 ডিজিট দেখায় এইটা দশমিকের পরে 4 ডিজিট দেখায় ক্যালকুলেশন করবা। আচ্ছা, এরপরে আসবো আমরা বাইনারি নাম্বার কনভার্সনে। বাইনারি নাম্বার কনভার্সন একই রকম ভাবে তিনটা সম্ভব, বাইনারি থেকে ডেসিমাল এবং বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল ইত্যাদি। তো এইটা বোঝার আগে, এই কনভার্সনটা বোঝার আগে আমরা একটা দেখবো, সেটা হচ্ছে সংখ্যা রেখা। এটা আমরা স্কুল কলেজে পড়ে আসছি, সংখ্যা রেখা। স্কুল থেকেই যতটুকু আমার মনে আছে, স্কুলেই আমরা এটা পড়ে আসছিলাম। তো এই সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখা হচ্ছে এই যে দশমিকের যে পয়েন্ট, এই দশমিকের পয়েন্টের লেফট সাইডে পূর্ণ মানে পূর্ণ সংখ্যা সব নাম্বার গুলা থাকে, আর রাইট সাইডে বা ডান দিকে ভগ্নাংশ যুক্ত সংখ্যাগুলো থাকে। তো পূর্ণ সংখ্যার ঘরগুলোকে যথাক্রমে প্রথম ঘরের ভ্যালু হচ্ছে বা পাওয়ার হচ্ছে 0, তার পরের ঘরের পাওয়ার হচ্ছে 1, তারপরেরটা 2, তারপরে 3, 4, এভাবে 8, তারপর ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। আর একইভাবে দশমিক যুক্ত সংখ্যার রাইট সাইড বা ডান দিকে যে ঘরগুলো আছে তাদের পাওয়ার হচ্ছে -1, -2, -3, এভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। যত লেফটের দিকে যাব তত বড় সংখ্যা, তত বিশাল সংখ্যা, যত রাইটের দিকে যাব ততই ক্ষুদ্র সংখ্যা। ঠিক আছে? তো এই পাওয়ার গুলো আমাদের মনে রাখতে হবে বা জানা থাকতে হবে যে কিভাবে আমরা এটা পাই। যেমন একটা নাম্বার এখানে আমরা লিখছি যে এই নাম্বারকে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব। যদি এটা কনভার্ট করতে হয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এই যে এখানে দশমিক যেটা আছে, সেই সেই দশমিককে, সেই দশমিকের ঘর থেকে আমরা লেফটের দিকে যদি যাই তাহলে কত পাবো? এখানে পাচ্ছি 0, তারপর 1, 2, 3 এবং 4। অর্থাৎ যতটা ডিজিট থাকবে তার চেয়ে 1 কম। দশমিকের পরে যতটা ডিজিট তার চেয়ে 1 কম। যেহেতু 5টা ডিজিট আছে সো 4 থাকবে। তো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এই প্রথম যে নাম্বার, এই 1 এখানে বসালাম, তাকে আমরা 2 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করব। যেহেতু এখানে এই 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 নাম্বারের পজিশন হচ্ছে 4, এই নাম্বারের পজিশন হচ্ছে 4, সো এটা সো এইটার এই সরি এটা না, এবং যেহেতু এটা বাইনারি সো এই জন্য বাইনারি নাম্বার 2, এবং এটা যেহেতু 4 নাম্বার পজিশনে বা সরি 4 না 5th পজিশনে আছে, সো এটার পাওয়ার হচ্ছে -1 যদি করি, এক কম নাই, তাহলে 4। তো এই সংখ্যা এটা দিয়ে বোঝাচ্ছে এই প্রথম সংখ্যার টোটাল মান 1 into 2 to the power 4। তারপর একইভাবে আবার 1 আছে, এবং আম, এটা যেহেতু 3, সো এই জন্য এখানে 1 into 2 to the power 3 আসবে। তারপর হচ্ছে এটা হচ্ছে পজিশন 2, সো এই পজিশন 3, সরি পজিশন 3 এবং পাওয়ার 1 কম, তো এটার জন্য হয়ে যাবে 0 into 2 স্কয়ার। একই রকম ভাবে এটা সবগুলো আমরা লিখতেছি 1 into 2 to the power 1, 1 into 2 to the power 0, এভাবে আমরা লিখলাম। তারপর 1 into 2 to the power -1, -2, -3, এভাবে আমরা কন্টিনিউয়াসলি একটার পর একটা লিখে গেলাম। লেখার পর সবগুলো আমরা যোগ করলাম। সবগুলো যদি আমরা যোগ করি তখন আমরা
এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে যদি আমরা সব যোগ করি তখন ভ্যালুটা পাবো এই এত 27.8125। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইটা হলো এইভাবে আমরা বের করতে পারি। এখন তোমাদের পরীক্ষায় হয়তো এরকম থাকতে পারে যে এটা তো ক্লাস লেকচারে দেখলা এরকম আছে, পরীক্ষায় হয়তো এই নাম্বারটাকে দেয়া হয়েছে যে এটাকে কনভার্ট করে বাইনারিতে কত আসে বের করো। এটা তোমরা এটা প্র্যাকটিস করবা। জি স্যার। এটা কিভাবে সম্ভব এর আগেই আমরা করে আসছি, যে এই জায়গায় আমরা যে এই প্রসেসে আমরা বাইনারি যে প্রসেসটা আছে এই প্রসেসে গেলেই আমরা আহ, এই এই নাম্বারকে এই 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 ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এরপর আসতেছি বাইনারি টু অক্টাল। তো বাইনারি টু অক্টালের ক্ষেত্রে কি হবে, একই রকম ভাবে একই রকম ঠিক না, এটাতে একটু অন্যরকম ভাবে আমরা যাব, আমাদেরকে কাজ করতে হবে। অক্টালের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, বা অক্টালে আমরা জানি বেজ হচ্ছে 8, তো এটাকে যদি আমরা 2 এর পাওয়ারে কনভার্ট করি তখন আমরা পাবো 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। সো বাইনারি টু অক্টাল যখন আমরা করব তখন এই যে এই নাম্বার যেটা আমরা আমাদের কাছে আছে এই নাম্বারকে আমরা তিনটা তিনটা করে গ্রুপিং করব। এই দশমিক পয়েন্ট যেটা আছে তার লেফটের দিকে তিনটা নাম্বার করে গ্রুপ করব, তিনটা তিনটা করে, এবং একইভাবে রাইটের দিকেও তিনটা তিনটা করে গ্রুপ করব। যেমন যদি আমরা এখানে গ্রুপিং করি তখন এই প্রথম গ্রুপটা আসবে 011, তারপর এখানে 11 আসছে, একইভাবে এখানে এইদিকে 110, তারপর এদিকে 1। এখন এখানে দেখতেছি সামনে একটা ঘর ফাঁকা আছে এবং এখানে দুইটা ঘর ফাঁকা আছে। তো এই সামনে যদি আমরা এক্সট্রা 0 বসাই দেই এবং শেষেও যদি আমরা এক্সট্রা 0 বসাই দেই তখন কিন্তু নাম্বারের চেঞ্জ হয় না, দুইটা একই নাম্বার থাকে। কারণ হলো এটা আমরা গত ক্লাসেও হয়তোবা দেখছি, অথবা আমরা যদি এটা ক্যালকুলেশন করি, যে ধরো আমি এটা তোমাদের হোয়াইট বোর্ডে যদি দেখাই, যে কোন একটা নাম্বার আছে 100, ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, এখন 10,000.50 ধরো আছে, 10,000 টাকা 50 পয়সা আছে। এখন এটার পরে যদি আমি আরো এতগুলা জিরো লিখি তাহলে কি তোমার এখানে 10,000 টাকা 50 পয়সা থেকে কি বেড়ে যাবে? না স্যার। না স্যার। একই তো থাকবে নাকি? জি স্যার, জি স্যার, একই থাকবে। আচ্ছা, যদি এখন এমন হয় আমি সামনে আরো এতগুলা জিরো বসেছি তাহলেও কি না আমার টাকার পরিমাণ বেড়ে যাবে? না স্যার, একই থাকবে তো। না স্যার। হ্যাঁ, তো একই যেহেতু থাকবে, সামনে জিরো বসালেও কোনো সমস্যা নেই, শেষে জিরো বসালেও কোনো সমস্যা নেই। জি স্যার। তাই এইখানে এরকম ভাবে এক্সট্রা জিরো বসায় ফিল আপ করার পর এখানে এরপর কি করা হলো, 011 সমান 3, 011 সমান 3, 110 সমান 6, 110 সমান 4। এইটাই বাবার কিভাবে পেলাম? এটা পেলাম এই যে উপরে যে টেবিলটা আছে সেই টেবিল স্যার আমার টেবিল থেকে পেয়েছি স্যার। হ্যাঁ, এই টেবিল থেকে যদি দেখো তাহলে তোমরা পেয়ে যাবা। এই যে জি এখানে স্যার। এই 3 ডিজিট করে যদি আমরা চিন্তা করি তখন এই 3 ডিজিটের জন্য এরকম আসবে। 110 মানে 6, জি স্যার। 100 মানে 4, 011 মানে 3। সামনের জিরোটাকে আমরা ইগনোর করব যখন আমরা অক্টাল নাম্বার নিয়ে কাজ করব। একই রকম ভাবে আমরা বাইনারি টু হেক্সাডেসিমালেও কনভার্সন করতে পারি। আচ্ছা, এটা কমপ্লিট করি। এভাবে তো এটা আমরা কনভার্সন করলাম, কনভার্সন করার পরে জাস্ট সিরিয়ালি লিখে গেলেই এটা আমরা বাইনারি টু অক্টাল করে ফেললাম।
এরপর যেটা আছে বাইনারি টু হেক্সাডেসিমাল, এই বাইনারি টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে তখন আমাদের এখানে যেটা হবে, বলো কার কেউ কিছু বলতেছিলা? না স্যার, বলেন স্যার। তখন যেটা হবে এই দুই যেহেতু বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি, তো সেজন্য হেক্সাডেসিমালকে আমরা এভাবে লিখতে পারি, হেক্সাডেসিমালের বেজ 16 কে এভাবে লিখতে পারি, সেটা 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 আমরা এভাবে লিখতে পারি। তার মানে হচ্ছে আমরা এটাকে এখানে অক্টালে যেভাবে তিনটা নাম্বার করে গ্রুপিং করছি, এখানে আমরা চারটা নাম্বার করে গ্রুপিং করব। এই যে এই 1011 এটাকে নিয়ে আমরা এই চারটা নাম্বার একটা গ্রুপ করলাম। এরপর আবার এই সামনের যে ওয়ান আছে সেটা এখানে বসাইলাম এখানে। তারপর এখানে একইভাবে 1101 এখানে চারটাই আছে, তো চারটা বসাই দিলাম। আর এখানে সামনে এক্সট্রা জিরো দিয়ে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে ওই আবার ওই টেবিল থেকে আমরা উপরে যদি যাই, একটু ব্যাক করি, তাহলে দেখি যখন আমরা হেক্সাডেসিমাল ক্যালকুলেশন করব বাইনারি টু হেক্সাডেসিমাল, তখন আমরা কিন্তু 4 ডিজিটই চিন্তা করব। চারটাই 1101, জি স্যার। জিরো হলেও চারটা জিরোই আমরা বা 0001 এভাবে ক্যালকুলেশন করব। করে আমরা এখান থেকে এই যে 0001 মানে 1, 1101 মানে ডি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এবং এভাবে কন্টিনিউয়াসলি আমরা 1b ডট ডি, ঠিক আছে, এইভাবে আমরা লিখব। তাহলে আমরা এই পর্যন্ত টোটাল 6টা কনভার্সন দেখছি। এই এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কিছু না জানার? স্যার, না স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, না ঠিক আছে। আরো 6টা আছে এবং এগুলো ওই একই রকম, যে কারণে আমরা খুব দ্রুতই শিখে ফেলবো। সেটা হচ্ছে বা রিভাইজ করে ফেলবো অক্টাল নাম্বার কনভার্সন। এই অক্টাল নাম্বার কনভার্সনে কি হবে, অক্টাল টু ডেসিমাল যদি আমরা যাই, তখন ওই ধরে নিলাম এই একটা নাম্বার আছে, এই নাম্বারকে ওই আগের নিয়মেই এই সংখ্যা রেখার নিয়মে আমরা যাব, এবং এই আগে আমরা যেভাবে 2 এর পাওয়ার দিয়ে করছিলাম, এখন আমরা অক্টালের পাওয়ার বেজ হচ্ছে 8, তো 8 দিয়ে আমরা এখন করব 8 এর পাওয়ার। সো এখানে যেহেতু 767, তার মানে তিনটা ঘর, তাহলে প্রথম ঘরের ভ্যালু পাওয়ার হচ্ছে 2, তো 7 ইন্টু 8 স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0, এভাবে কন্টিনিউয়াসলি আমরা লিখে ফাইনালি আমরা এই রেজাল্ট পেলাম। এবং অক্টাল টু বাইনারির জন্য আমরা কি করব, এটা খুবই ইজি। 7 কে আমরা জাস্ট তিনটা ডিজিটে কনভার্ট করে দিব, যে নাম্বারটা আছে সেটাকে তিনটা বাইনারিতে লিখে দিব ওই টেবিল থেকে। জি স্যার। একইভাবে এখানে লিখে দিলাম, এটা লিখে দিলাম সবগুলা, এবং সিরিয়ালি একটার পর একটা লিখে গেলাম, তাহলেই আমি কনভার্ট করে ফেললাম। আচ্ছা, অক্টাল টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে ডিরেক্ট কোনো রুল নাই। এখানে একটা সংক্ষিপ্ত ছোট্ট রুল বলা আছে, সেটা হচ্ছে প্রথমে অক্টালকে বাইনারিতে কনভার্ট করতে হবে, কনভার্ট করার পর ওইটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। অর্থাৎ অক্টালকে প্রথমে বাইনারিতে নিলাম, এই একটু আগে যেটা দেখছি এই নিয়মে, নেয়ার পর ওটাকে চারটা চারটা করে নাম্বার গ্রুপ করে সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে আমরা অক্টাল টু হেক্সাডেসিমাল পেয়ে যাব। জি স্যার। একই নিয়মে হেক্সাডেসিমালও সেটা কি হবে, হেক্সাডেসিমাল টু ডেসিমাল যখন যাব, তখন 7AB যদি এরকম থাকে নাম্বার, তো এ এর জন্য সরি 7 এর এখানে কি হবে, 16 এর পাওয়ার দিয়ে আমরা স্টার্ট করব, এবং প্রথমটার পাওয়ার হচ্ছে 2, তো 7 ইন্টু 16 স্কোয়ার। তারপর এ আছে, এ মানে হচ্ছে 10, 1 10। জি স্যার। 10 10। 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1। তারপর বি মানে হচ্ছে 11, তো 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এইভাবে সবগুলো আমরা ওই টেবিল থেকে দেখে দেখে অথবা মুখস্থ রেখে যদি করতে পারো সবচেয়ে ভালো, দ্রুত করতে পারবো। করে এরপর তো যোগ করে দিলাম। একই নিয়মে হেক্সাডেসিমাল টু বাইনারি কি করব, এই নাম্বারকে আমরা চারটা ডিজিটে কনভার্ট করব, কনভার্ট করে সিরিয়ালি বসাই দিব,
এবং লাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল টু অক্টাল। এখানে কি করতে হবে, ওই আবার ওই আগের নিয়মে, যে প্রথমে এটাকে হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে হবে, বাইনারি নাম্বারটাকে তারপর অক্টালে কনভার্ট করতে হবে। যে এই নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমাল বাইনারিতে কনভার্ট করলাম, বাইনারিতে কনভার্ট করার পরে 3টা করে গ্রুপিং করে আমরা সেটাকে অক্টালে কনভার্ট করলাম। এই হচ্ছে মোটামুটি। এবং লাস্টের যে একটা টপিক সেটা একটু বলে দেই, সেটা হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে এফ এর পরে 10 11 এইগুলা কিভাবে আসতেছে। যদি আমরা এখানে দেখি ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে যদি দেখি, তো এখানে দেখব যে 0 থেকে 9 আমরা দিচ্ছি, এরপরে কি আছে 10 11 12 থেকে 19, তারপর কি হচ্ছে 20 থেকে 29, 30 থেকে 39, এভাবে 99 পর যাবে। 99 এর পরে কি 100, 100 তারপর 101 থেকে 199, এভাবে সেম নিয়মে যাবে। 200 থেকে 299, 300 থেকে 399, তারপর 999, 3 ডিজিটের নাম্বার শেষ, এরপর 4 ডিজিটের নাম্বারের জন্য 1000 থেকে 9999, 4 ডিজিট শেষ, এরপর 10,000 থেকে 99,999, এরকম আসবে। তো এইটা আমরা কিভাবে পাচ্ছি? এটা পাচ্ছি এইভাবে যে প্রথমে এই যে 0 থেকে 9 যেটা আছে, এই যে এখানে আমরা সামনে কিন্তু 0 কল্পনা করতে পারি, সামনে 0 একটা 0 কল্পনা করতে পারি। কোন 0? এই যে এইটা হচ্ছে এই প্রথম 0টা মনে করলাম সামনে সব জায়গায় আছে। এখন এর যেহেতু 1 ডিজিটের নাম্বার আর নাই, 2 ডিজিটের নাম্বারে যখন আমরা যেতে চাই, তখন আমরা করব কি, আমাদের এই যে এই অংশটা যেটা আমি হাইলাইট করলাম, এটাকে আমি কপি পেস্ট করে এইখানে নিচে বসাই দিচ্ছি, সেম কিন্তু। এবং এর সামনে কি করলাম, এর সামনে আমি এই 0-র পরের সংখ্যা 1 বসাইছি, তারপর আবার কি করলাম, এই কপি পেস্ট করে এরপর আবার বসাইছি, বসানোর পরে যেহেতু আমার 1 এর দিয়ে নাম্বার গুলো শেষ, এই 1 এর পরের সংখ্যা 2, এই 2 কে এখানে বসাইছি। তো 2 20 থেকে 29 আমরা পেলাম। একইভাবে আবার এই নাম্বার গুলোকে কপি পেস্ট করে নিচে বসালাম, এবং 2 এর পরের সংখ্যা 3, 3 কে যদি আমি সামনে বসাই, তাহলে 30 থেকে 39, এভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসে চলতে থাকবে। যদি এরপর একই রকম ভাবে যদি আমরা এভাবে এই প্রসেসে 99 পর্যন্ত পাবো, 99 এর পরে কি হবে, 99 এর পরে তো 99 পর্যন্ত 2 ডিজিটের নাম্বার শেষ। এখন এই প্রত্যেকটার সামনে আমি চাইলে সামনে 0 একটা 0 আর প্রথম দিকে 2টা 0 কল্পনা করতে পারি। তো এই এখন এটা যেহেতু কমপ্লিট, তো এখন আমরা যাব যে এই 2টা 0, সরি 2টা 0 না, এখানে একটা 0, এই 0 থেকে 99, এখানে যে এই নাম্বারগুলো যেটা লেখা দেখতে পাচ্ছি, আর এই 0 থেকে 9 উপরের সামনে একটা 0 যদি কল্পনা করে কপি পেস্ট করে আমরা যদি এভাবে 100 থেকে 99 পর্যন্ত বসায় দিলাম, বসায় দেওয়ার পর তার সামনে যদি আমরা 0-র পরিবর্তে 1 বসাই, তখনই দেখব যে আমাদের এর পরের সংখ্যাটা পেয়ে গেছি। তো এটা নিয়ে চিন্তা করলে, ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবা যে একটার পর একটা সংখ্যা কিভাবে আসতেছে। এভাবে পর্যায়ক্রমে আসবে স্যার। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা আসতেছে। আমাদের ছোটবেলায় হয়তো এইভাবে পড়ায়নি বা শিখায় জি নেই বা স্যার। বুঝায় নেই যে কেন এটা এরকম হবে। 9 এর পরে 10 আসবে, 10 এর পর 11 আসবে, ব্যাস মুখস্থ করো। এরকম ভাবে আমরা পড়ে আসছি, বাট অ্যাকচুয়ালি আমাদের বোঝানো উচিত ছিল বা দরকার ছিল যে এই নাম্বারগুলা কিভাবে আসে স্যার একটার পর। এটাই ফার্স্ট টাইম স্যার আপনি বুঝালেন স্যার, এর আগে ওই ডিজিটাল ইলেকট্রনিক্স করছিলাম তো এইভাবে বুঝাই নাই স্যার। তো এইভাবে যদি আমরা বুঝতে যাই, তখন কিন্তু আমরা বাকি নাম্বারগুলো খুব সহজে ধরতে পারবো, বাকি নাম্বারগুলো কেন আসতেছে বা কিভাবে আসতেছে। এই যে জি স্যার। হেক্সাডেসিমাল যদি দেখি, হেক্সাডেসিমাল এইভাবে 0 থেকে F পর্যন্ত আমরা লিখছি।
এফ এর পরে কি? এফ এর পরে হিসাবে আসবে এই যে 0 থেকে এফ যেটা আছে সেটাকে আমরা জাস্ট একই আবার ওই ইসের মতোই এখানে কপি পেস্ট করে বসাই দিচ্ছি। কপি পেস্ট করে বসাই দিলাম এবং বসানোর পরে এখানে সামনে যদি ধরি 0 আছে, তো এরপরে 0 পরের সংখ্যা 1, এই 0 পরের সংখ্যা 1 এই যে সামনে বসানো। এরপরে এইভাবে তাহলে আমরা পাবো 101F করে 19 1A 1B 1F পর্যন্ত যাব। 1F পরে হয়ে গেলে এরপর কি হবে? এটা 2 ডিজিটের এই সংখ্যাটাও শেষ। তাহলে এখন কি হবে যে এই 0 থেকে F যেটা আছে সেটা আবার কপি পেস্ট করে এই যে উপরে বসানো হয়েছে। এই উপরে বসানোর পর সামনে একের পরের সংখ্যা 2, এই 2 বসায় দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা 20 থেকে 2F পেলাম। সিমিলার ওয়েতে 0 থেকে F পর্যন্ত কপি পেস্ট এবং তার সামনে 3 বসাইলে 30 থেকে 3F কন্টিনিউয়াসলি পর্যায়ক্রমে আমরা এভাবে ছোট থেকে বড় সংখ্যা পেতে থাকব। তো একই নিয়মে আমরা এখানে বলা হচ্ছে অক্টালকেও আমরা সেই সেম প্রসিডিউরে পাবো। 0 থেকে 7, তারপর 10 থেকে 17, তারপর 20 থেকে 27, 30 থেকে 37 এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর বাইনারির ক্ষেত্রে এটা একটু ঝামেলা আছে, যেহেতু ঝামেলা ঠিক না, প্রসেস একই, সেম নিয়মেই আসবে, কিন্তু এখানে ডিজিট কম, যে কারণে একটু কমপ্লেক্সিটি বেশি। যে 01 এরপর আবার এই 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 01 কে কি করতেছে, এই 01 কে কিন্তু আবার এখানে পরে আবার নিচে কপি পেস্ট করে দিছি 01, এবং এই প্রথম দুইটার সামনে 0 কল্পনা করলাম এবং পরের দুইটার সামনে 1। এরপর এই এতটুকু অংশ, এই যে সামনে ধরে নিলাম 0, ফাঁকা অংশকে ধরে নিলাম 0 আছে, এই এই এতটুকু অংশ এটাকে কপি করে আবার এখানে নিচে বসাইলাম। বসায় দিয়ে এইখানে আমরা তার সামনে 1 বসালাম এবং তার সামনে 0 আছে, তাহলে আমরা এর পরের নাম্বারগুলো সিমিলারলি পেয়ে যাচ্ছি। সিমিলার ওয়েতে এই যে এই নাম্বার যেটা আমি হাইলাইট করলাম, ফাঁকা ঘরগুলো 0 ধরে নিয়ে, এইটাকে যদি 0 ধরে নিয়ে আমরা কপি করে এখানে নিচে যদি পেস্ট করি, তখনই আমরা এর তারপরের নাম্বারগুলো সিকোয়েন্সিয়ালি পর্যায়ক্রমে আমরা পেয়ে যাব। তো মোটামুটি আজকের লেকচারে এতটুকুই তোমাদের নাম্বার কনভার্সন। এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার, কোশ্চেন নাই স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্য বলার দরকার ছিল, সেটা হচ্ছে আমি স্যার আমাদেরকে শীটটা দিয়েছেন স্যার? হ্যাঁ, এই শীটটা দেয়া আছে, যদি আমি না দিয়ে থাকি আমি আরেকবার চেক করব। স্যার মেসেঞ্জারে দিয়ে দিন। হ্যাঁ, মেসেঞ্জারে তো আমার যতটুকু ধারণা আমি দিছি, আরেকবার আমি চেক করে দেখব। জি স্যার, জি স্যার। আমি তোমাদের আরেকটা বিষয় একটু দেখানো দরকার, সেটা একটু দেখাই দেই। সেটা হচ্ছে এই ক্যালকুলেটর। এত বড়, আচ্ছা এত বড় দরকার নেই। এই ক্যালকুলেটরেও কিন্তু অনেকে বলতে পারো যে ক্যালকুলেটরে কিভাবে আমি ক্যালকুলেশনটা করব। তোমাদের নিশ্চয়ই ক্যালকুলেটর আছে। একটু হোল্ড কর, আমি ছবিটা একটু অন করি, ছবিটা একটু খুঁজি কোথায় আছে। হ্যাঁ, তো এই যে ক্যালকুলেটর যেটা আছে, এই ক্যালকুলেটরে তুমি এই ক্যালকুলেশন গুলা কিভাবে করবা, এটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। যেমন ধরো 786, এটা কিন্তু যদি আমরা করি, তখন খেয়াল করে দেখো এই যে বাইনারিতে এই যে কনভার্সন করে এখানে দিয়ে দিচ্ছে। হেক্সাডেসিমালে 312, অক্টালে 1422, এটা আমরা একটু আগেই দেখে আসছি, ঠিক আছে। আবার ধরো আমি বাইনারিতে আছি, বাইনারিতে 11011, এই যে করলাম, এখানে দেখো ডেসিমালে 27 আমাদের আসছিল। যদি মনে না থাকে আমি একটু ব্যাক করি। জি স্যার। এখানে দেখো এই যে দেখো এই
বাইনারি যে নাম্বার 11011 এটাকে যখন ডেসিমালে কনভার্ট করছি তখন কিন্তু এই যে 27 আসছিল। সো এই জন্য এটাই আমরা দেখলাম এই যে 11011 এই নাম্বারকে যখন আমরা বাইনারি টু আদার নাম্বারে কনভার্ট করতেছি 27 অক্টালে 33 হেক্সাডেসিমালে 1b। তো আমরা এই ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারতেছি, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কিন্তু দশমিকের যুক্ত সংখ্যা ছিল 11011.11011 এরকম কিছু একটা ছিল। এইটা কিন্তু তুমি এই ক্যালকুলেটরে করতে পারবা না। দশমিক যুক্ত যেটা আছে, যে আমি যদি চাই যে 786.786 এটা করব, কিন্তু এখানে এই ক্যালকুলেশনটা হবে না। দশমিক দিয়ে এই ক্যালকুলেশনটা এখানে হবে না, এই ক্যালকুলেটর দিয়ে হবে না। আমরা তোমাদের কাছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে আমি একটু ওপেন করে তোমাদের দেখাই। ধরো তোমাদের কাছে এরকম যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, এই সাইন্টিফিক ক্যালকুলেটরে এখানে খেয়াল করো, এই যে আমরা যদি বেজ মোডে যাই, মোড থেকে বেজে যদি যাই, তখন এই ডেক, হেক্স, বিন, অক্ট এই বাটনগুলো আমরা তখন ইউজ করতে পারবো। কিন্তু এখানে খেয়াল করে দেখবা যে এখানে আমরা কিন্তু এই দশমিকটা আমরা ইউজ করতে পারবো না। এটা তোমরা ক্যালকুলেটরে টেস্ট করে দেখবা 786.786 আসে কিনা, দেখবা যে এটা আসতেছে না। যদি কারোর কাছে এই রকম ক্যালকুলেটর থাকে, একই রকম ভাবে মোডে আমরা মোডে গিয়ে বেস মোডে চলে যাব, মোড থেকে চুজ করব এবং চুজ করে দেখব যে এখানে ডেক, হেক্স, বিন, অক্ট এরকম আছে, এগুলো আমরা ইউজ করতে পারতেছি। এবং এখানে যে এ বি সি ডি ই এফ, এই যেখানে দেখো লাল রঙের এ বি সি ডি ই এফ আছে, এটা দিয়ে আমরা হেক্সাডেসিমাল নাম্বার ক্যালকুলেশন করতে পারবো। এখানেও এ বি সি ডি ই এফ, এই যে এইটা দিয়ে আমরা হেক্সাডেসিমাল নাম্বার ক্যালকুলেশন করতে পারবো। এবং দুই ক্যালকুলেটরেই আমরা এই দশমিকের কাজটা করতে পারবো না। তো এখন পরীক্ষায় কিন্তু দশমিক যুক্ত সংখ্যা দেয়া থাকবে, এরকম সংখ্যা দেয়া থাকবে। তো সেই কারণেই এই লেকচারটা যদি না দেখো অথবা যদি স্টাডি না করো, তাহলে তুমি এটা ক্যালকুলেশন করার নিয়মটা জানতে পারবা না বা বুঝতে পারবা না। এবং এই ক্যালকুলেশন করার জন্য তোমাকে কাগজে কলমে লিখতে হবে, কাগজে কলমে লিখে তারপর তো অ্যানসারটা দিতে হবে। জি স্যার। তো সেই জন্যই আমি ক্যালকুলেটরের ইউজটাও তোমাদের একটু দেখাই দিলাম। তো এখানে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নাই স্যার। ফাহমিদ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, আমরা তাহলে আজকে ক্লাস এখানেই আমরা শেষ স্যার করতেছি। আমাদের যে ক্লাস টেস্ট নেবেন আগের শীট থেকে স্যার, নাকি এইটা সহ আগেরটা? লেকচার 1 থেকে লেকচার 4 এই ভিডিওগুলা ফলো করতে হবে, দেখতে হবে, তাহলে তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকের লেকচারটা আমি কিছুক্ষণ পরেই চেষ্টা করব আপলোড করে দেওয়ার, এবং লেকচার 1 থেকে লেকচার 4 এর এটা লিস্টটা আমি সিরিয়ালি দিয়ে দিব যাতে তোমরা সহজে খুঁজে পাও। জি স্যার। আর পিডিএফটা আমি যতটুকু আমার মনে আছে আমি তোমাদের অনেক আগেই দিছি, তারপরও আমি চেক করে দেখব যে দেয়া হয়েছিল কিনা। জি স্যার। এবং গ্রুপে আমি বলে দিব যে নেক্সট ক্লাস অর্থাৎ 2 দিন পরই যে ক্লাসটা আছে, 48 ঘন্টাও সময় নাই, 48 ঘন্টাই ধরো সময় আছে ম্যাক্সিমাম। তো ওই দিন ক্লাস টেস্ট নেওয়া হবে, হয় শুরুতেই নেওয়া হবে অথবা শেষের দিকে ক্লাস টেস্ট নেওয়া হবে, আধা ঘন্টা ম্যাক্সিমাম। স্যার এটা কি লিখিত পাবে স্যার? এইটা আমি পরে ডিসাইড করব কিভাবে নিব, এটা এখনো ডিসাইড করিনি কিভাবে নিব, জাস্ট পরীক্ষা নিব এটা মোটামুটি শিওর। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।